তখন সবে ভোর হয়েছে, চারদিকে হালকা অন্ধকার। ঠিক তখনই গগনের স্ত্রী রানু ধীর পায়ে বাড়ির দুয়ারে এসে দাঁড়ালো। তার চুল অবিন্যস্ত, শাড়িটাও অগোছালো, চোখের কাজল ঘেঁটে গেছে, চোখে মুখে যন্ত্রণা। ঠিক তখনই দরজার আড়ালে দাঁড়ানো গগন বেরিয়ে এলো। তার দুই চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। রানু গগনের দিকে করুণ দৃষ্টিতে তাকালো, তারপরেই ঘরে ঢুকে গেল। গগন কান্না ভেজা গলায় বলল, হে ভগবান, আর কত? বাবা, ঘরে সবজি চাল কিচ্ছু নেই, তুমি একটু বাজার থেকে কিছু এনে দাও না, নইলে ঘরে যা হাঁড়ি চড়বে না। সে কি, ঘরে কিচ্ছু নেই? আমায় একটু আগে বলতে হতো। এখন বেরোলেই জঙ্গল পেরিয়ে হাটে যেতে যেতে বেলা পড়ে যাবে তো। কি যে করি! ঠিক এই জন্যই আমাদের গ্রামের বাড়িটা ছেড়ে এখানে আসা উচিত হয়নি। কেন বলো তো বাবা, গ্রামের অত ভালো বাড়িটা ছেড়ে কেন আসলাম আমরা? হ্যাঁ সত্যি বাবা, কেন আমরা ওই বাড়িটা ছেড়ে এলাম বলো তো? ওইখানে থাকলে তো আমাদের বাজার হাট করতে কত সুবিধা হতো, সকাল সন্ধে দুটো লোকের মুখও দেখতে পেতাম। ছেলে মেয়ের কথা শুনে গগনের মুখে যেন অন্ধকার নেমে এলো। সে একবার রানুর দিকে তাকিয়ে দেখল, তার মুখও কালো হয়ে আছে। তোরা কি শুরু করলি বল দেখি? ঘরে একটাও দানা নেই আর ফালতু কথা বলে বাবাকে বিরক্ত করছিস। হ্যাঁ গো, তুমি এবারে রওনা দাও। হ্যাঁ, আমি এবারে এগোই, অনেকটা পথ যেতে হবে। আসি গো। মা, পুরনো বাড়ির কথা বলতে বাবা এমন চুপ করে গেল কেন? দেখ সীমা, তোরা এখনো ছোট আছিস, সবকিছুতে কেন, কি কি জন্য এসব জানাটা কি খুব দরকার? দেখলি তো তোদের জন্য বাবা কেমন মন খারাপ করে চলে গেল। আমি কিছু বুঝতে পারছি না মা, বাবার খারাপ লাগবে জানলে আমরা মোটেই বলতাম না। হ্যাঁ মা, আমি আর কখনো বাড়ির বিষয়ে বাবাকে কিচ্ছু বলবো না, কেমন? রানু আর কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। ছেলেমেয়েরা দেখতে পেল না রানুর চোখের কোণে তখন চিকচিক করছে জলের ফোঁটা। ঘোর অমাবস্যার রাত। ঘরের মেঝেতে শুয়ে সীমা আর তার মা, অন্যদিকে তক্তপোষে শুয়ে আছে পিন্টু আর তার বাবা। হঠাৎই মাঝরাতে পিন্টুর ঘুম ভেঙে গেল। বাবারে, কি জোরে পেটটা কামড়াচ্ছে না, তখন অতগুলো লুচি খাওয়াটা উচিত হয়নি। এখন এই রাতে মনে হচ্ছে বাইরে যেতেই হবে। এই দিদি ওঠ না, শীঘ্র ওঠ বলছি। কি হলো কি, মাঝরাতে ডাকছিস কেন? এই তুই ওঠ না, এই দেখ না মা অন্ধকারে কোথায় বেরিয়ে গেল। এ কি, এই রাতে মা কোথায় গেল ভাই? আমি জানি না দিদি, তুই আমার সঙ্গে চল, মা কোনো বিপদে পড়লো না তো? পিন্টুর কথা শুনে সীমার ঘুম ছুটে গেল। দুই ভাই বোন মিলে বাড়ির বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। ওরা খুব সন্তর্পণে কিছুটা যেতেই দেখলো ওদের মা জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। তার গতি ধীর, কিন্তু সে যেন জানে কোথায় চলেছে। সীমা আর পিন্টুর মনে তখন এক রাস কৌতূহল। সীমা উদ্বিগ্ন হয়ে বলল, ভাই, মা এইভাবে একা একা কোথায় যাচ্ছে রে? আমার খুব ভয় করছে। মা যেন জানে কোথায় যেতে হবে, খুব সাবধানে চল, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, নইলে মা এত রাতে একা একা কি যেত? ওরা দুই ভাই বোন দেখলো তাদের মা একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই একটা পুরুষালী ছায়া মূর্তি বেরিয়ে এলো। সে এসে রানুকে জড়িয়ে ধরল। সীমা আঁতকে উঠে বলল, মা, কি করছো মা? আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি। দিদি দাঁড়া, চুপ করে দাঁড়া এখানে, দেখি আমাদের মা আর কত নিচে নামতে পারে। পারবো না, আমি আর দেখতে পারবো না ভাই, আমি ভাবতে পারিনি আমাদের মা। দিদি মা কিভাবে এমনটা করতে পারলো বলতো? আমাদের এইভাবে ঠকিয়ে, বাবাকে এইভাবে ঠকিয়ে। বাবা তো এসব কিছুই জানে না। বাবা যদি জানতে পারে সব শেষ হয়ে যাবে ভাই, বাবা কিছুতেই মেনে নিতে পারবে না। আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না লাগছে ভাবতে যে এটা আমাদের মা। বাবাকে সবটা জানাতেই হবে, বাবাকে জানাতেই হবে মা বাবার পিছনে এইসব নোংরামি করছে।
আমি এক্ষুনি বাবাকে গিয়ে সবটা বলবো। সীমা পিন্টুকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু পিন্টুর মাথায় তখন আগুন জ্বলছে। সে উদ্ভ্রান্তের মতো বাড়িতে গিয়ে দেখলো গগন তখন বিছানায় বসে রয়েছে। তুমি এখানে ঘুমোচ্ছ আর ওখানে মা পরপুরুষের সঙ্গে। পিন্টু, তুই তুই জানিস তুই কি বলছিস? আমি জানি বাবা, কিন্তু তুমি জানো না। তুমি জানো না মা তোমাকে দিনের পর দিন কি করে ঠকাচ্ছে। তুমি রাতের বেলা পড়ে পড়ে ঘুমো, আর মা জঙ্গলের মধ্যে তার নাগরের সঙ্গে নষ্টামি করুক। পিন্টু, মুখ সামলে। আর একটা কথা বললে আমি তোর মুখ ভেঙে দেব। তোর লজ্জা করে না নিজের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে? ছি! বাবা, তুমি আমাকে এরকম কথা শোনাচ্ছ তো? আমাকে, যে মানুষটা তোমাকে দিনের পর দিন ঠকাচ্ছে, তোমার বিশ্বাস ভাঙছে, তুমি তার হয়ে কথা বলছো? তুমি কি এত পুরুষ? চুপ, একদম চুপ। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। আমি আর একটাও মুহূর্ত তোকে চোখের সামনে সহ্য করতে পারছি না। বেরো বলছি। বাবা আমার গায়ে হাত তুললো, এতে আমার কি দোষ? আমি তো যা দেখেছি সেটাই বলেছি। ভাই, ভাই তুই কাঁদছিস কেন? তুই বাবাকে বললি? হ্যাঁ বললাম, কিন্তু বাবা আমাকে উল্টে বকলো, এমনকি মারলো, জানিস? কি বলছিস কি? আজ পর্যন্ত বাবা তো কখনো আমাদের গায়ে হাত তোলেনি, আর এইসব জানার পরও বাবা। পিন্টু, সীমা, তোরা তোরা এখানে? আমরা জেগে যাওয়ায় তোমার খুব অসুবিধা হয়ে গেল, তাই না? আমরা ঘুমিয়ে থাকলে এতদিন ধরে যেই নোংরামি করে আসছিলে সেটা ধরা পড়তো না, বলো? ভাই চুপ কর, দয়া করে চুপ কর। তুই কেন চুপ করবো? এই মহিলা আমাদের সবাইকে ঠকিয়েছে, আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তুই বলছিস চুপ করে থাকতে? না, আমি সেটা পারবো না। বাবা তোমার এই বিচার সহ্য করতে পারবে মা, কিন্তু আমরা পারবো না। বাবা, কি বলছিস কি? তোরা বাবাকে এইসব বলছিস কেন? বাবাকে বললে তোমার সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে, তাই না? তোরা তোরা এটা কি করলি? ওগো, ওগো, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো? রানুর যেন তখন দিক বিদিক জ্ঞান নেই। সে পাগলের মতন ছুটলো ঘরের দিকে, কিন্তু গিয়ে দেখলো দরজা বন্ধ। রানু বারবার ধাক্কা দেওয়ার পরেও যখন দরজা খুলল না, তখন সে চিৎকার করে উঠলো। ওগো, তুমি দরজাটা খুলছো না কেন? দরজাটা খোলো। পিন্টু, সীমা, শিগগিরই আয়, তোদের বাবা দরজা খুলছে না। বাবা, বাবা দরজা খোলো, বাবা দরজাটা খোলো। দরজা কেন খুলছো না বাবা? বাবা! পিন্টু তখন গায়ের সমস্ত জোর একত্রিত করে ধাক্কা দিতেই দরজাটা বিশাল শব্দে খুলে গেল, আর তিনজনেই বিস্ফারিত চোখে দেখলো মেঝেতে গগন পড়ে আছে। তার চোখ খোলা, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, পাশে পড়ে রয়েছে ইঁদুর মারার বিষের শিশি। শুনছো? এ কি করলে তুমি? এ কি করলে? হায় হায় হায়, আমার কি সর্বনাশ করলে তুমি! বাবা, বাবা তুমি এটা কি করলে? বাবা, বাবা চোখ খোলো। এইভাবে তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না বাবা। বাবা আমাকে ক্ষমা করে দাও, এরকম করো না বাবা। স্ত্রী সন্তানদের আকুল ডাকেও সাড়া দিল না গগন, কারণ সে তো তখন পরপারের ডাকে সাড়া দিয়ে দিয়েছে। সম্বিত ফিরে পেয়ে সীমা, পিন্টু মিলে তাদের বাবার শেষকৃত্য সম্পন্ন করল। সেই চাঁদের আলোয় বসেছিল সীমা আর পিন্টু। ঠিক তখনই তাদের পিছনে রানু এসে দাঁড়ালো। তার দৃষ্টি শূন্য। রানু শান্ত কণ্ঠে বলল, আমি জানি তোরা আমাকে খারাপ ভাবছিস, ঘেন্না করছিস। ভাবিনি নিজের সন্তানদের সামনে কখনো এই বিষয়ে কিছু বলতে হবে, কিন্তু আজ হয়তো আর কোনো উপায় নেই। মা, আজ এসব থাক। বাবা এইভাবে চলে যাবার পরে আর কিছু ভাল লাগছে না। না সীমা, আজকে আর আমায় বাধা দিস না। আমাদের জীবনে এমন অনেক কথা থাকে যেগুলো আমরা কাউকে কখনো বলতে চাই না, যেগুলো একান্ত আমাদের নিজের। কিন্তু জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড় করিয়ে দেয় যখন আর কিছু গোপন থাকে না। এইসব হেয়ালি করে কি লাভ মা? তুমি যেটা করেছো সেটাকে কি তুমি ঠিক বলে প্রমাণ করতে চাইছো? ঠিক ভুল এগুলো নির্ণয় করার আমরা কে বলতে পারিস? এই যে আমি নিজের অজান্তে এমন এক শর্তের জালে জড়িয়ে পড়েছি, দিনের পর দিন, বছরের পর বছর ইচ্ছের বিরুদ্ধে শাস্তি পেয়ে চলেছি, এর দায় কার বলতে পারিস? তার মানে তুমি কি বলছো? আমরা যে কিছুই বুঝতে পারছি না মা। এই ঘটনার সূত্রপাত আজ থেকে বহু বছর আগে। তখন আমার বয়স মাত্র 7।
বাবা মা আর আমি তিনজনে মিলে সুখের সংসার ছিল আমাদের। আমার বাবা ছিলেন একজন তান্ত্রিক। লোকের কুষ্টি বিচার করে, হাত দেখে আর পুজো পাঠ করে দিব্যি সংসার চলে যেত আমাদের। কিন্তু একদিন আমাদের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। একদিনের বৃষ্টির জলে ভিজে বেদম জ্বর এলো আমার। 10 দিন কেটে গেলেও জ্বর কমলো না। মা উদ্বিগ্ন হয়ে বাবাকে বললেন, হ্যাঁ গা, আজ 10 দিন হয়ে গেল, মেয়েটার জ্বর কিছুতেই কমছে না। যে জ্বরের করে মেয়েটা যে কিছুই মুখে তুলছে না। সেটাই তো চিন্তা করছি গিন্নি, কবরেজ যা পত্তি দিয়েছেন তা তো কমলো না। এরকম তো হয়নি কখনো। এদিকে বড় ডাক্তার যে দেখাবো সেই সাধ্যও তো নেই আমাদের। ওগো, তুমি আমার সোনার গয়না বন্ধক রেখে এসো, কিন্তু গঞ্জ থেকে বড় ডাক্তার নিয়ে এসো। আমার মেয়েটা যে জ্বরে শুকিয়ে গেছে গো, আমি এইভাবে ওকে দেখতে পাচ্ছি না। এত উতলা হয় না গিন্নি, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। বাবা মাকে সান্ত্বনা দিলেন বটে, কিন্তু আমার জ্বর সারল না। না খেয়ে হাড় ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। মা আমার অবস্থা দেখে কান্না শুরু করলেন। ওগো, তুমি কি এখনো চুপ করে এই বসে থাকবে? আর আমাদের মেয়েটা মরে যাবে। এসব তুমি কি বলছো কি গিন্নি? আজ এতদিন হয়ে গেল মেয়েটার জ্বর সারছে না, আর তুমি বসে আছো। গ্রামের লোকেরা বলে তুমি নাকি তান্ত্রিক, সকলের ব্যারাম তুমি সাইজে দাও। আর এখানে নিজের মেয়েটা যে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ না? গিন্নি, আমি তান্ত্রিক ঠিকই, কিন্তু আমি যাদের সাধনা করি তারা অত্যন্ত নিম্ন বর্গের প্রেতাত্মা। তাদের থেকে সাহায্য নিলে ফল বিপরীত হতে পারে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও, ব্যাস। আর যদি না করো, ওই মেয়ের আগে আমি এই আমি বলে দিলাম। চোখের সামনে মেয়েটাকে আমি মরতে দিতে পারবো নিকো। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। আজকে অমাবস্যার রাত, আজকেই আমি সাধনায় বসবো, দেখি যদি মেয়েটা সুস্থ হয়ে ওঠে। রাত তখন গভীর। আমার বাবা ঘরের পেছনে একটা ঘরের সাধনায় বসলেন। আমার মা তখন আমাকে আঁকড়ে ধরে বসে রয়েছেন। আমি তখন প্রায় অচেতন। আমার বাবা আগুনের মধ্যে একটা সাপের মাথা দিতেই একটা কালো ধোঁয়ার কুণ্ডলি উঠে এলো, আর তার থেকে হাজির হলো এক প্রেত মূর্তি। এই অসময় আমাকে ডেকে পাঠিয়েছিস কেন? কি চাই তোর? আমি বড়ই অসহায় হয়ে তোমাকে ডেকেছি। মেয়েটা আমার এক মাসের উপরে অসুস্থ। কবরেজ ডাক্তার সব করেছি, কিন্তু কিছুতে সুস্থ হচ্ছে না। দয়া করে তুমি যদি ওকে ভালো করে দাও। তোর মেয়ে বয়স কত? আমার 8 বছর বয়স। বড় ভালো মেয়ে, ও আমাদের একমাত্র সন্তান। দয়া করে ওকে সুস্থ করে দাও। নিশ্চয়ই তোর মেয়েকে আমি সুস্থ করে দেব, কিন্তু তার বদলে আমার যে কিছু চাই। কি চাই? তোমার যা চাই আমি তোমাকে সব দেবো। আমার সাধ্য মতন আমি তোমাকে দেবো, কথা দিচ্ছি। কেবল মেয়েটাকে ভালো করে দাও। আমি যা চাইব তা তোর সাধ্যের মধ্যেই রয়েছে, তবে তুই দিবি কিনা সেটা তোর সিদ্ধান্ত। তার মানে আমি তোর মেয়েকে সুস্থ করে দেব, কিন্তু তার বদলে তোর মেয়েকে আমার চাই। চাই মানে? তুমি তাকে কন্যা রূপে চাইছো, তাই তো? আমার কোনো আপত্তি নেই। মূর্খ, তোর মেয়েকে আমি কন্যা রূপে নয়, প্রিয়তমা রূপে চাই। কি বলছো তুমি? আমার মেয়ের বয়স মাত্র 8, ও একটু ছোট্ট বাচ্চা মেয়ে। কে বললো যে আমি ওকে এখন চাইছি? ওর 18 বছর বয়স হলে প্রতি মাসের একটি রাতে ওর উপরে কেবল আমার অধিকার থাকবে। বাকি দিনগুলো ও যা ইচ্ছে করুক,
অন্য কারোর গৃহিণী হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রতি মাসের অমাবস্যার রাতে ওকে আমার কাছে আসতে হবে। অসম্ভব, এই অসম্ভব, আমি বেঁচে থাকতে হতে দেবো না, কিছুতেই না। আমার মেয়েকে আমি এরকম নরক যন্ত্রণা ভোগ করতে দিতে পারবো না। ওগো, তুমি কি পাগল হলে গো? এত কষ্টে এত সাধনার পরে মেয়েটা সুস্থ হয়ে যাবে আর তুমি বারণ করছো? আরে তুমি শুনেছো কি বলছে? জেনে বুঝে মেয়েটাকে কিভাবে আমরা এই নরকে ঠেলে দেবো? ওগো, সবার আগে তো আমাদের মেয়ের জীবন। যদি ওই না থাকে তাহলে কি আর লাভ বলো? আমরা রাজি, আমরা তোমার সব শর্তে রাজি, শুধু আমার মেয়েটাকে সুস্থ করে দাও। কিন্তু আমার কথার খেলাফ হলে কিন্তু তোদের মেয়ের মৃত্যু আমার হাতেই হবে। প্রেতমূর্তি অদৃশ্য হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠলাম। নির্জীব অসুস্থ আমি কয়েক ঘন্টার মধ্যেই একদম স্বাভাবিক হয়ে গেলাম, যেন কিছুই হয়নি। আমার মা আমাকে পেয়ে সব ভুলে গেলেন, কিন্তু আমার বাবার মনে একটা কাঁটা বিঁধে রইল। ধীরে ধীরে কাটতে থাকলো দিন, মাস, বছর। আমি বড় হতে থাকলাম। যখন আমি 16তে পা দিয়েছি, একদিন জঙ্গলের মধ্যে গিয়েছি ফল কুড়োতে। ঠিক তখনই দেখলাম একজন লোক গাছের আড়ালে সরে গেল। আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। এই রামা, তুই দাঁড়া তো, আমি দেখে আসি কে রোজ রোজ আড়াল থেকে আমায় দেখে। এই যা, মেয়েটা গেল কোথায়? এখনই তো ওইখানে ছিল। আমায় খুঁজছেন নাকি? কে কে ইয়ে কই, না 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 না, মানে না তো। এত মানে কি করছেন শুনি? কি ভেবেছেন আমি জানি না? আপনি প্রতিদিন গাছের আড়াল থেকে আমায় দেখেন, কি ব্যাপার বলুন তো? না, ইয়ে আসলে আসলে তোমাকে আমার খুব ভালো লাগে। ইস, আপনি কি বলুন তো, লাজ লজ্জা নেই বুঝি? ভালোবাসলে সেটা মন খুলেই বলতে হয়, লজ্জা পেতে নেই, বুঝলে? যা, নির্লজ্জ কোথাকার। তাই নির্লজ্জকে একবার নামটা তো বলে যাও, নাকি সুন্দরী বলেই ডাকবো? সুন্দরী না ছাই, আমার নাম রানী, আর সকলে আমায় এই নামেই ডাকে, বুঝলে মশাই? আমাদের দুজনের গাল যেন লজ্জায় লাল হয়ে গেল। আর সেই দিন থেকে শুরু হলো এক ভালোবাসার কাহিনী। আমরা দুজনেই খুব শিগগির দুজনকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। এরপর একদিন তোদের বাবা হাজির হলো আমাদের বিয়ের কথা বলতে, কিন্তু গগনের কথা শুনে আমার বাবা চোখ পাকিয়ে বললেন, অসম্ভব, এই সম্পর্ক সম্ভব নয়, কিছুতেই না। আপনি কি বলছেন কাকা বাবু? আমি রানুকে ভীষণ ভালোবাসি, ওকে আমি খুব ভালো রাখবো। হ্যাঁ, মানছি আমি হয়তো খুব বড় ব্যবসায়ী নই, কিন্তু আমি যা রোজগার করি তাতে আমি রানুকে কোনো কিছুর অভাব হতে দেব না। দয়া করে আমাদের বিয়েতে মত দিন। না 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 না, এ কিছুতেই সম্ভব নয় গগন। রানুর বিয়ে দেওয়ার কথা আমরা কখনো ভাবিনি। কিন্তু কেন কাকা বাবু, কি হয়েছে আমাকে বলুন। রানুর যদি কোনো সমস্যা থাকে আমি সেই সব নিয়েই ওকে ভালোবাসবো। বিশ্বাস করুন, আমার ভালোবাসায় কোনো খামতি আসবে না। আরে তুমি বুঝতে পারছো না গগন, রানুকে বিয়ে করলে তোমার জীবন শেষ হয়ে যাবে। কোনো কোনো কারণ কোনো পুরুষ স্ত্রীকে এভাবে মেনে নিতে পারবে না। কাকা বাবু, আপনি কি বলছেন আমি যে কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমি সবটা বলুন। হায় রে, রানুর উপর এক অভিশাপ আছে গগন। এখন রানুর বয়স 17-18 পড়তেই ওকে প্রতি মাসে অমাবস্যার রাতে এক প্রেতের কাছে যেতে হবে, আর ওই প্রেত ওর সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে। কি এ আপনি কি বলছেন কাকা বাবু? এর অর্থ কি? আমার রানু এসব কিছু জানে না গগন, সে বড়ই নিষ্পাপ। সে যখন জানবে কি হবে জানি না। এই কারণেই আমরা কখনো বিয়ের কথা ভাবিনি, কারণ এত বড় সত্যিটা জেনে কোনো ছেলে ওকে বিয়ে করতে রাজি হবে না। আমি রানুকে বিয়ে করবো কাকা বাবু। কি বলছো তুমি? হ্যাঁ কাকা বাবু, আমি সবকিছু জেনেই রানুকে বিয়ে করতে চাই। আমি ওকে খুব ভালোবাসি। যে দোষ ও করেনি শুধু সেই কারণে ওকে আমি ছেড়ে দিতে পারবো না, কিছুতেই না। আমি রানুকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। এত বড় ত্যাগ শিকার, এত বড় কষ্ট তুমি যেচে সইবে বাবা? হ্যাঁ, ভালোবাসার কাছে এইসব বড়ই তুচ্ছ কাকা বাবু। আমি রানুকে নিয়ে ঘর বাঁধবো,
সারাটা জীবন আগলে রাখবো ওকে। এরপরই এক শুভ দিনে আমার সাথে বিয়ে হয়ে যায় গগনের। আর আমি 18 বছর পড়তেই শুরু হয় সেই নৈশ অভিসার। চোখের জলে ভেসে তোর বাবা আমাকে ছেড়ে দিয়ে আসতো জঙ্গলের কাছে। রাত শেষে আমি যখন বাড়ি ফিরতাম দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতাম। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। তারপর একে একে তোরা হলি। অনেক সুখের মাঝেও এই অমাবস্যার রাতগুলো আমাদের জীবনে যেন এক মূর্তিবান অভিসম্পাত হয়েছিল। কিন্তু তোর বাবার ভালোবাসায় সব কষ্ট সহ্য করে নিতাম। এই জন্যই কি আমরা গ্রামের বাড়ি ছেড়ে এই জঙ্গলে এসে বাস করতে শুরু করেছিলাম মা? হ্যাঁ রে মা, তোর বাবা চাইনি লোক সমাজে আমার অসম্মান হোক। তোর বাবা সারা দুনিয়ার সাথে লড়াই করতে রাজি ছিল, কিন্তু নিজেদের সন্তানদের সামনে দাঁড়াবার সাহস ওর ছিল না। আমি বাবাকে এই নিয়ে প্রশ্ন করেছিলাম বলে কি বাবা এমন পদক্ষেপ নিল? হ্যাঁ রে পিন্টু, তোর বাবা আমায় সবসময় বলতো যেদিন ছেলে মেয়েরা জানবে সেদিন কি হবে। মানুষটা সইতে পারেনি, আর পারেনি রে। আমাদের ক্ষমা করে দাও মা, আমরা বুঝিনি এমনটা হয়ে যাবে। হ্যাঁ মা, নইলে আমি এমনটা করতাম না, কিছুতেই না, আমাকে ক্ষমা করে দাও। এরই নাম অদৃষ্ট। আমি বলেছিলাম না, অনেক সময় নিজে দোষ না করেও শাস্তি ভোগ করতে হয়। এরপরে কেটে গেছে আরো 2 বছর। স্বামীর মৃত্যুর পর থেকে রানুও যেন পাথরের মতন কঠিন হয়ে গেছে। অমাবস্যার রাতগুলো এখন পিন্টু আর সীমার কাছে এক বিভীষিকার মতো মনে হয়। সেদিন ছিল অমাবস্যার রাত। রানু ধীর পায়ে বেরিয়ে যেতেই পিন্টু আর সীমা চোখ বন্ধ করে শুয়ে রইল। ধীরে ধীরে রাতের আঁধার কেটে আলো ফুটল, কিন্তু রানু ফিরে এলো না। ভাই, এই ভাই দেখ, দিনের আলো ফুটে গেল, কিন্তু মা তো এখনো ফিরলো না। কি বলছিস? মা তো আলো ফোটার আগেই চলে আসে, কোনো বিপদ হলো না তো? আমাদের এক্ষুনি দেখা উচিত ভাই, এক্ষুনি। সীমা আর পিন্টু উদ্ভ্রান্তের মতো জঙ্গলের দিকে ছুটল। সদ্য ফোটা দিনের আলো তখন গাছের পাতার মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে। ঠিক সেই আলোয় পিন্টু আর সীমা দেখল তাদের মা মাটিতে পড়ে আছে। মা, মা কি হলো? তোমার কি হয়েছে মা? মা চোখ খোলো। কি হয়েছে তোমার? তাকাও মা, ও মা! ভাই, ভাই এই দেখ বিষ। বাবার মতো মা বিষ খেয়ে। মা! জঙ্গলের মাঝে তখন সীমা আর পিন্টু তাদের মায়ের মৃতদেহ আঁকড়ে ধরে কাঁদছে। আর রানু, তার মুখে তখন এক প্রসন্ন মেশানো হাসি। এই দুর্বিষহ জীবন থেকে মুক্তির হয়তো এই একটাই উপায় ছিল তার কাছে।